পার্সপেক্টিভ থেকে এটা কেমন হবে? পেশেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি যে ব্যথাবোধের রোগে কিন্তু আপনার প্রত্যেক ফ্যামিলিতে আছে, আপনি এমন কোনো ফ্যামিলি পাবেন না যে যেখানে ব্যথার রোগী নাই। সো সেই হিসেবে বলতে গেলে আপনি এখানে রুগী কখনোই মানে কমতে পাবেন না, প্রচুর রুগী আপনি এখানে ডিল করতে পারবেন। এবং এরপর আপনি এখানে বলতে পারেন যে আসলে ব্যথাবোধে নিয়ে তো আসলে অনেকেই কাজ করতেছে, ফিজিক্যাল মেডিসিন কাজ করে, অর্থোপেডিক্স কাজ করতেছে, তারপর আপনার রিউমাটোলজি কাজ করে, হ্যাঁ এমনকি অ্যানেস্থেশিয়ার ওনারা কাজ করে। তো সব মিলে হচ্ছে আসলে আপনি বলতে পারেন যে তাহলে এটা প্রতিযোগিতা কেমন, বা অনেক সময় ফিজিওথেরাপিস্ট, হ্যাঁ এরা হচ্ছে আসলে অনেক সময় কিন্তু এগুলা নিয়ে ডিল করে। ঠিক আছে। সো আমার মনে হয় যে এটা নিয়ে অনেকের মনে কোশ্চেন থাকে, সো এটা আমি একটুখানি বলে দিই সংক্ষেপে যে অর্থোপেডিক্স আসলে কিন্তু সার্জারি নিয়ে ডিল করার কথা। ঠিক আছে, অর্থোপেডিক্স মূলত সার্জারি নিয়ে ডিল করার কথা। সো আমরা বলতে পারি যে যখন ফিজিক্যাল মেডিসিন একটু বেশি ফ্লারিশ করবে তখন কিন্তু আসলে অর্থোপেডিক্স সার্জারিটাই মূলত ডিল করবে, ফিজিক্যাল মেডিসিন কিন্তু মেডিসিনের টপিক গুলা ডিল করবে। আর রিউমাটোলজি মূলত হচ্ছে ইমিউনোলজিক্যাল যে মানে ডিসঅর্ডার গুলো, এটা এখানে কিন্তু আপনার ভাস্কুলাইটিস, পেইন এটসেট্রা এটসেট্রা সবকিছু নিয়ে কিন্তু কাজ করে। সো রিউমাটোলজিটা একটু ডিফারেন্ট। ঠিক আছে। আর অ্যানেস্থেশিয়া তো মূলত অ্যানেস্থেশিয়া নিয়ে কাজ করবে, হয়তো একদম সফিস্টিকেটেড কিছু কেস যেমন আপনার এপিডুরাল অ্যানেস্থেশিয়া বা এগুলো নিয়ে হচ্ছে ওরা কাজ করে। তারপর আপনি যদি ফিজিয়াট্রিস্ট হিসেবে অর্থাৎ ফিজিক্যাল মেডিসিন এক্সপার্ট হিসেবে আপনি যদি এক্সপার্টাইজ অর্জন করতে পারেন, তাহলে কিন্তু আপনি দেখবেন যে না, আপনিও কিন্তু যথেষ্ট ভালোভাবে এই যে এপিডুরাল অ্যানেস্থেশিয়া বা এগুলো নিয়ে ডিল করতে পারবেন। সো আর ফিজিওথেরাপিস্ট বা এরা এরা তো আসলে আপনার কেউ ডাক্তার না। সো আলটিমেটলি আপনি যদি আপনার এক্সপার্টাইজ দিয়ে, আপনার বিহেভিয়ার দিয়ে বা আপনার নলেজ দিয়ে আপনি যদি রোগী ধরে রাখতে পারেন, তাহলে অবশ্যই ওদের সাথে আপনার মানে এত প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা করার কিছু নেই। ঠিক আছে। তো যাই হোক, মোটামুটি আমি ওভারঅল বললাম যে ফিজিক্যাল মেডিসিন আপনার এটা কেমন সাবজেক্ট, এটা আপনার রোগীর দিক থেকে কেমন হবে, ডক্টরদের দিক থেকে কেমন হবে, সবকিছু মোটামুটি বললাম। এবার আমার মনে হয় রিফাত, তুমি তুমি কি লাইনে আছো রিফাত? হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, আছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রিফাত, তাহলে এবার তুমি মোটামুটি তুমি স্ট্রাকচার যেভাবে সুন্দর করে আলোচনা করো জি ওইভাবে জি। তাহলে আলোচনাটা শুরু করো, লাস্টে আমি একটু কথা বলবো না? বা নেট কানেকশনের প্রবলেম হলে তুমিও শেষ করে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা। এমনি স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, তুমি আলোচনা শুরু করো, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার সৈয়দ ইশতিয়াক রিফাত, এফসিপিএস পার্ট অফ ট্রেনি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, সিন্যাপসের মেন্টর হিসেবে আছি। তো আজকে আমাদের কেরিয়ার প্ল্যানিং ইন ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন, আমরা কেরিয়ার প্ল্যান যেটুকু এটুকু নিয়েই হচ্ছে কথাবার্তা বলবো ইনশাল্লাহ। আর বাকি জিনিসগুলো নিয়ে আরো ক্লাস হবে পরে, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, শুরুতেই আসেন যে আমাদের কয়েকটা জিনিস নিয়ে একটু মানে কি বলে, কনফিউশন ক্লিয়ার করা দরকার আর কি। জাফরি ভাই কিছুটা বলছে, আমিও কিছুটা বলি, না আমি সবসময় এটা বলি আর কি। তো ধরেন হচ্ছে কয়েকটা শ্রেণী পেশার মানুষ আর কি। প্রথমে আসেন হচ্ছে অর্থোপেডিক্স। ঠিক আছে, অর্থোপেডিক্স। এরপর হচ্ছে আমাদের ধরেন ফিজিক্যাল মেডিসিন, হ্যাঁ, পিএমআর। পিএমআর। এরপর হচ্ছে রিউমাটোলজি, টোলজি। আর ফিজিওথেরাপিস্ট। ঠিক আছে, ফিজিওথেরাপিস্ট। তাহলে এই চারটা জিনিস নিয়ে একটু আলোচনা করা দরকার যে আসলে আমাদের ডিফারেন্স কার কোথায়। ঠিক আছে। আচ্ছা, আসেন। আমরা আমরা যখনই কোনো স্পেশালিস্ট হই, ঠিক আছে, যখনই কোনো স্পেশালিস্ট হই, আমরা একটা সিস্টেম, ঠিক আছে, আমাদের বডির যে হচ্ছে সিস্টেম আছে, এই সিস্টেমের উপর স্পেশালিস্ট হই। তো আমাদের যে সিস্টেমটা, এটা হলো মাসকিউলো স্কেলেটাল সিস্টেম। ঠিক আছে, মাসকিউলো স্কেলেটাল সিস্টেম। এখন প্রত্যেকটা সিস্টেমে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফিজিশিয়ান আর আরেকজন হচ্ছে সার্জন। ঠিক আছে। তাহলে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ফিজিশিয়ান থাকবে, সার্জন থাকবে। যেমন আমাদের হচ্ছে কার্ডিয়াক সার্জন আছে, কার্ডিওলজিস্ট আছে, নিউরো সার্জন আছে, নিউরোলজিস্ট আছে। ঠিক আছে। তো মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের আমাদের যে ফিজিশিয়ান, ঠিক আছে, এই ফিজিশিয়ান আমরা হচ্ছি ফিজিক্যাল মেডিসিন এন্ড রিহ্যাবিলিটেশন স্পেশালিস্ট যারা, আমরা হচ্ছি মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের ফিজিশিয়ান। ঠিক আছে, অর্থাৎ এই কথাটাকে আপনি অর্থোপেডিক মেডিসিন এটাও বলতে পারেন। ঠিক আছে। অনেক ইউরোপিয়ান কারিকুলামে
অর্থোপেডিক মেডিসিন ওয়ার্ডটা ইউজ করে, আমেরিকান কারিকুলাম গুলোতে ফিজিক্যাল মেডিসিন এই ওয়ার্ডটা ইউজ করে। ঠিক আছে, তাহলে মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে যতগুলো কনজারভেটিভ পার্ট আছে সবগুলো আমরা ডিল করার কথা। আর অর্থোপেডিশিয়ান যারা, তারা হচ্ছে সার্জন। ঠিক আছে, তারা হচ্ছে সার্জন। ঠিক আছে, বেসিক ডিফারেন্স আশা করি বুঝে গেছে, অর্থোপেডিক্স আর ফিজিক্যাল মেডিসিনের ডিফারেন্স। হ্যাঁ, আমরা ফিজিশিয়ান, তারা সার্জন, দুইজন একই সিস্টেমের। আমরা মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের একজন ফিজিশিয়ান, একজন সার্জন। এরপরে আসেন তাহলে রিউমাটোলজি, এনারা কারা? ঠিক আছে, রিউমাটোলজি এনারা কারা? এখন এনাদের বলা হয় ক্লিনিক্যাল ইমিউনোলজিস্ট। দেখেন আমাদের যত অটো ইমিউন ডিজিজ আছে বা হচ্ছে ইমিউনোলজিক্যাল যত ডিজিজ আছে সবগুলো হচ্ছে রিউমাটোলজি ডিল করে। ধরেন হচ্ছে এসএডি, মিক্স কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, তারপর হচ্ছে আমাদের হচ্ছে শোগরেন সিনড্রোম, মাল্টিপল স্ক্লেরোসিস, তারপর হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস অবশ্যই, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস অবশ্যই। ঠিক আছে, তো আমাদের যতগুলো হচ্ছে অটো অ্যান্টিবডি বা হচ্ছে আমাদের হচ্ছে অটো ইমিউনিটি রিলেটেড যতগুলো ডিজিজ আছে, তারা হচ্ছে রিউমাটোলজি, তারা হচ্ছে আলাদা করে ডিল করে। এখন দেখেন আমাদের সাথে রিউমাটোলজির কিছু জিনিস ওভারল্যাপ হয়, তারা আমাদের কম্পিটিটর না, আমরাও তাদের কম্পিটিটর না, আমাদের কিছু জিনিস ওভারল্যাপ হয়। এবং এখানে আমরা এই জিনিসটা একটা উদাহরণ দিয়ে এভাবে বলতে পারি যে গ্যাস্ট্রোএন্টারোলজি এবং হেপাটোলজি, এই জিনিস আপনারা সবাই বুঝেন। গ্যাস্ট্রোএন্টারোলজি তারা হচ্ছে পুরো পরিপাকতন্ত্র নিয়ে কাজ করে, এর মধ্যে একটা জিনিস হেপাটোলজি, সেটা নিয়ে কাজ করে হচ্ছে হেপাটোলজিস্টরা। ঠিক আছে, তো আমরা মাস্কিউলোস্কেলেটাল সিস্টেমের পেইন আপনার হচ্ছে ইনফ্লামেটরিও হইতে পারে, মেকানিক্যাল টাইপেরও হইতে পারে। ঠিক আছে, আমরা ইনফ্লামেটরি মেকানিক্যাল দুই টাইপের পেইন নিয়েই হচ্ছে কাজ করি। ঠিক আছে, তাহলে আর রিউমাটোলজিস্টরা, তারা শুধুমাত্র ইনফ্লামেটরি টাইপ অফ পেইন নিয়ে কাজ করে। ঠিক আছে, যদি আমরা হচ্ছে ওভারঅল সংজ্ঞায় যেতে চাই, ঠিক আছে, যে একজন হচ্ছে ইনফ্লামেটরি মেকানিক্যাল দুইটা নিয়েই পেইন ডিল করে, আমরা যেহেতু মাস্কুলোস্কেলেটাল সিস্টেম ওভারঅল ডিল করি, এর মধ্যে আরো হচ্ছে আপনার যদি সফিস্টিকেটেড যান সেক্ষেত্রে হচ্ছে রিউমাটোলজিস্ট। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে যে হচ্ছে যখনই হচ্ছে একটা যে ডিফর্মিটি হয়ে যাচ্ছে, একটা ডিজিজ হয়ে, ধরুন হচ্ছে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস, সাথে হচ্ছে কি হয়, সোয়ানিক ডিফর্মিটি হয়, বোটোনিয়া ডিফর্মিটি হয়, জেড ডিফর্মিটি হয়। যে কোনো ডিফর্মিটি হইলে তার কাজ কি, তাকে রিহ্যাবিলিটেশন করা। তাহলে সব রিউমাটোলজির পেশেন্ট রিহ্যাবিলিটেশন করতে হবে যদি তার ডিফর্মিটি হয়ে যায়। ঠিক আছে, তাহলে রিউমাটোলজির সব পেশেন্ট যদি ডিফর্মিটি হয় সেগুলো সবই ফিজিক্যাল মেডিসিনের পেশেন্ট। ঠিক আছে, তাহলে এইখানে একটু ওভারল্যাপ আছে আর কি রিউমাটোলজি আর ফিজিক্যাল মেডিসিনের মধ্যে। ঠিক আছে, ফিজিক্যাল মেডিসিন হচ্ছে একটা ওয়াইড অ্যাসপেক্টের জায়গা নিয়ে কাজ করে, রিউমাটোলজিটা মানে কাজের জায়গাটা হচ্ছে একটু মানে অত ওয়াইড না, তারা হচ্ছে স্পেসিফিক একটা সেক্টর নিয়ে কাজ করে। এবার আসেন, আই থিঙ্ক এটা ক্লিয়ার করতে পারছি যে হচ্ছে তাহলে ফিজিক্যাল মেডিসিন, রিউমাটোলজিস্ট, হ্যাঁ, মানে তুলনাটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি আর হেপাটোলজি এই দুইটার মতো। আর অর্থোপেডিশিয়ানের সাথে তো আমাদের পার্থক্য হইলে ওনারা সার্জন, আমরা ফিজিশিয়ান। এরপর আসেন ফিজিওথেরাপিস্ট, এনারা হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট। ঠিক আছে, মেডিকেল টেকনোলজিস্ট। এখন এনাদের 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 দরকার আছে আমাদের সাবজেক্টের জন্য বলেন বা চিকিৎসা ক্ষেত্রে, এনাদের দরকার আছে কি জন্য? দেখেন আপনি ফিজিশিয়ান, আপনি ডায়াগনোসিস করবেন। ঠিক আছে, আপনি একটা রোগ ডায়াগনোসিস করবেন, ধরেন একটা পেশেন্ট হচ্ছে স্পাইনাল কর্ড ইনজুরি। এখন পেশেন্ট ধরেন হচ্ছে যে কোনো লেম্যান, মানে যার কাছে গেলেই হচ্ছে যে হচ্ছে ভাই ব্যাক পেইন, ব্যাক পেইন কি? এখন হচ্ছে মানে এটা আপনার হচ্ছে আপনার সকাল বিকেল মানুষজন জিকির করে ব্যাক পেইন মানে পিএলআইডি পিএলআইডি, কিন্তু ধরেন হচ্ছে তার হয়ে গেছে এদিকে স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে গেছে, হ্যাঁ, অথবা তার হচ্ছে ওই স্পাইনাল কর্ডের ভিতর হচ্ছে কোনো টিউমার হয়েছে, ইন্ট্রামেডুলারি টিউমার হয়েছে। এখন এই জিনিসগুলো ডায়াগনোসিস কে করবে? ডায়াগনোসিস করবেন আপনি, আপনি ফিজিশিয়ান। এরপরে আসেন এই ডায়াগনোসিস করার পরে আপনি ট্রিটমেন্ট প্রোটোকল সাজাবেন। আমাদের ফিজিক্যাল মেডিসিনে আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি, লাইফস্টাইল মডিফিকেশন করি, সাথে আমাদের কিছু থেরাপিউটিক এক্সারসাইজ আছে এবং থেরাপিউটিক কিছু এজেন্ট আছে। থেরাপিউটিক এজেন্ট কি? এজেন্ট হলো গরম এবং ঠান্ডা। ঠিক আছে, গরম এবং ঠান্ডা, গরম শেক অথবা ঠান্ডা শেক, থেরাপিউটিক হিট অথবা থেরাপিউটিক কোল্ড। ঠিক আছে, তো এই যে গরম শেক অথবা ঠান্ডা শেক, কোন ক্ষেত্রে কোনটা দিতে হবে? ধরেন একটা পেশেন্ট, সে হচ্ছে, আমি পার্সোনাল লাইফের অভিজ্ঞতা থেকে যদি বলি, একটা পেশেন্ট আমাদের কাছে আসছে, একদম হচ্ছে লাম্বাগো সায়াটিকা সিনড্রোম, একদম হচ্ছে পিন পয়েন্ট কেস, তার হচ্ছে এসএলআর পজিটিভ, তার হচ্ছে মানে মোটামুটি হচ্ছে তার ব্যাক পেইন রেডিট করতেছে ফুট পর্যন্ত। এখন এই পেশেন্টের হচ্ছে প্রথম দেখায় যে কোনো টেকনিশিয়ান বা হচ্ছে যে কেউ, যে আচ্ছা ঠিক আছে আসেন, এটা তো হচ্ছে পিএলআইডির কেস, হচ্ছে আসেন আমরা আপনাকে শর্ট ওয়েভ গরম শেক দেই।
পরে দেখা গেল যে পরের দিন আমি সকালে গিয়ে দেখতেছি পেশেন্টটা হচ্ছে অনেক বেশি টক্সিক হয়ে আছে, এবং হচ্ছে সে মানে নড়তেই পারতেছে না, এক কাত হয়ে শুয়ে আছে, আরেক কাত হচ্ছেই না কোনোভাবে, এবং খুবই টক্সিক। চিন্তা করলাম যে ভাই পিএলআইডি পেশেন্ট এত টক্সিক হওয়ার কথা না, এবং সে হচ্ছে একদিক কাত হয়ে থাকবে না। পরে তার হচ্ছে লুঙ্গি উঠানো হইলো। লুঙ্গি উঠায় দেখা গেল তার হচ্ছে গ্লুটিয়াল রিজিয়নে অনেক গরম হয়ে আছে এবং জায়গাটা ইনডিউরেটেড। তার মানে তার একটা গ্লুটিয়াল অ্যাবসেস ছিল, এবং এই অ্যাবসেসের কারণে সায়াটিক নার্ভের কম্প্রেশন হয়েছিল। ঠিক আছে, তাহলে অ্যাবসেসের কারণে তো সায়াটিক নার্ভের কম্প্রেশন হয়ে এইদিকে হচ্ছে লাম্বাকস মানে আমরা পুরো পিএলআইডির মতো ফিচার পাইছি। এখন এই পেশেন্ট ভিতরে অ্যাবসেস, আপনি যদি হচ্ছে ফিজিওথেরাপিস্টের হাতে ছেড়ে দেন, সে হচ্ছে কি করবে? সে আছেই দুইটা জিনিস তার কাছে, থেরাপিউটিক এক্সারসাইজ আর থেরাপিউটিক মডালিটিস। হ্যাঁ, এখন হয় ব্যায়াম করাবে, অথবা হচ্ছে ইয়ে করাবে, গরম শেক দিবে। এখন ভাই, যে কোনো ফোড়ার ভিতর যদি আপনি গরম শেক দেন, তাহলে হচ্ছে পেশেন্টের ফোড়া টকবক করে ফুটতে থাকবে, ব্যথা তো কমা দূরের কথা, আধা ঘন্টা পরে সে হচ্ছে পারলে সবাই ধরে দৌড়ানি দিবে। হ্যাঁ, আর ফোড়া আপনি ব্যায়াম করে কি ফোড়া সারাইতে পারবেন? তো এই আর কি, যে আসলে মানে এখানেই হচ্ছে দেখেন আমাদের সাথে ফিজিওথেরাপিস্টের নলেজের পার্থক্য হলো এখানে, যে হচ্ছে আপনি ফিজিশিয়ান, আপনি ডায়াগনোসিস করবেন যে আসলে কি জন্য তার হচ্ছে ব্যথাটা হচ্ছে, বা হচ্ছে তার প্যাথোলজি আসলে কোন জায়গায়। এরপর আপনি সিদ্ধান্ত নিবেন যে এখানে আসলে কোনো এক্সারসাইজ লাগবে কিনা, অথবা তার হচ্ছে কোনো ফিজিওথেরাপি অথবা কোনো থেরাপিউটিক এজেন্ট, থেরাপিউটিক হিট অথবা কোল্ড এগুলো লাগবে কিনা। এই আপনি সিদ্ধান্ত নিলেন, প্রেসক্রিপশন করলেন। এরপর এখন হচ্ছে ধরেন ওই শর্ট অফ ব্যথার মেশিন বা ইউএসটি মেশিন দিয়ে ধরেন হচ্ছে এই ধরেন 15-20 মিনিট করে হচ্ছে একটা রুগীর একটা জায়গায় গরম সেক দিতে হয়। এখন আপনার পক্ষে বসে বসে তো আসলে ওই গরম সেক দেওয়া সম্ভব না, আর রুগীকে ব্যায়াম করানো সম্ভব না। ঠিক আছে, এই জন্য রুগীরা থেরাপিস্টের সামনে ব্যায়াম করবে যে হচ্ছে তার ব্যায়ামটা ঠিকঠাক হচ্ছে কিনা, এবং সঠিক জায়গায় হিটটা পৌঁছাতে পারতেছে কিনা। এই জন্য আমাদের টেকনিশিয়ান দরকার, সো দে আর দ্য মেডিকেল টেকনোলজিস্ট। ঠিক আছে, তো এই হইলো পার্থক্য। ঠিক আছে, আশা করি হচ্ছে এটা খুব ভালো করে বুঝে গেছেন। এখন এরপরও তারা ম্যাল প্র্যাকটিস অনেকে করে। এখন যারা ম্যাল প্র্যাকটিস করে সেখানে তো আটকানোর কিছু নাই। এখন আপনি আপনার নলেজ দিয়ে সেখান থেকে হচ্ছে বের হয়ে আসতে হবে, তাদের সাথে আপনার ডিফারেন্স এভাবেই করতে হবে। আচ্ছা, এরপরে আসে যে হচ্ছে আমরা কি নিয়ে ডিল করি। আমাদের দেখেন হচ্ছে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, ওষুধ দিয়ে যে চিকিৎসা যেটা বললাম। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে। নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমাদের হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন আছে, তারপর হচ্ছে আমাদের কিছু ইয়া আছে, কি বলে, এক্সারসাইজ আছে, থেরাপিউটিক এক্সারসাইজ। দেখেন, থেরাপিউটিক এক্সারসাইজ কি জিনিস? আমরা যে কোনো সময় ফুটবল খেলতে পারি, যে কোনো সময় ক্রিকেট খেলতে পারি, এগুলো এক্সারসাইজ। কিন্তু আমি একটা মাসেল স্পেসিফিক উদ্দেশ্য নিয়ে সেটাকে স্ট্রেংথেনিং করতেছি। ধরেন হচ্ছে একটা স্ট্রোকের পেশেন্ট, সে হচ্ছে শুয়ে আছে সারাদিন, এখন আমি চিন্তা করতেছি তার ডিপ ভেইন থ্রম্বোসিস হয়ে যেতে পারে। তো আমি এই জন্য তার কি করব, তার হচ্ছে যে কাফ মাসেল যে আছে, গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াস, এই দুইটা মিলে তৈরি করে টেন্ডো অ্যাকাইলিস। তার এই টেন্ডো অ্যাকাইলিসটা আমি হচ্ছে স্ট্রেচ করব। ঠিক আছে, টেন্ডো অ্যাকাইলিস স্ট্রেচ করব আমি। তো এই টেন্ডো অ্যাকাইলিস স্ট্রেচ করলে কি হবে, তার গ্যাস্ট্রোকনিমিয়াস এবং সোলিয়াসের ভিতর যে ব্লাডটা জমে আছে, এটা পাম্প করে সে পাঠায় দিবে, অর্থাৎ এখানে ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার কোনো চান্স থাকবে না। ঠিক আছে, তো এই যে দেখেন, আমি যে হচ্ছে এই পেশেন্টটা টেন্ডারাইলিস স্ট্রেচিং করব, আমার এটা একটা থেরাপিউটিক এক্সারসাইজ, যে আমি এই মাসেলটা স্ট্রেচ করতেছি। আমার উদ্দেশ্য আছে, উদ্দেশ্য কি, ব্লাডটা পাম্প করে উপরে পাঠায় দেওয়া, যাতে হচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস ডেভেলপ না করে। তো এই যে আমরা যে এক্সারসাইজ দেই, প্রত্যেকটা এক্সারসাইজের পিছনে আমাদের মেডিকেল কারণ থাকে। ঠিক আছে, আমরা হচ্ছে মেডিকেল উদ্দেশ্য নিয়ে হচ্ছে দেই, এটাকে বলে থেরাপিউটিক এক্সারসাইজ। হ্যাঁ, তাহলে থেরাপিউটিক এক্সারসাইজ আছে, থেরাপিউটিক এজেন্ট ওই যে গরম ঠান্ডা শেক। ঠিক আছে, ধরেন হঠাৎ করে হচ্ছে আপনি ফুটবল খেলতে গিয়ে হচ্ছে আপনার অ্যাঙ্কেল স্প্রেইন হয়েছে, আমার অ্যাঙ্কেল স্প্রেইনে কি করব? আমরা হচ্ছে ওই যে প্রোটোকল, রাইস প্রোটোকল। ঠিক আছে, রেস্ট, আইস, কম্প্রেশন, ইনিভেশন। তাহলে ইনিশিয়াল আপনার হচ্ছে ফার্স্ট 72 আওয়ার্স এটা হচ্ছে আমরা আইস বা ঠান্ডা কিছু দিব। ঠিক আছে, যাতে সেখানে ইনফ্লামেশনটা কম হয়। যখন অ্যাকুট ফেজটা কেটে গেল, তখন হচ্ছে আমরা গরম শেক দিব, যাতে ইনফ্লামেটরি মিডিয়েটরস গুলো ওয়াশ আউট হয়ে যায়, যা ইনফ্লামেশন হয়ে গেছে সেটা যাতে ক্লিয়ার হয়। তাহলে দেখেন প্রত্যেকটার পিছনে আলাদা আলাদা উদ্দেশ্য নিয়ে আমাদের হচ্ছে দেয়ার আছে। আচ্ছা, তাহলে ফার্মাকোলজিক্যাল নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট সম্পর্কে কিছুটা ধারণা পাইছেন আশা করি। এরপর আসে ডায়াগনস্টিক ইন্টারভেনশন, থেরাপিউটিক ইন্টারভেনশন। আমরা ডায়াগনোসিস করতে কি কি ইন্টারভেনশন করি? আমরা মাস্কিউলো স্কেলেটাল আল্ট্রাসাউন্ড করি। ঠিক আছে, নার্ভ কন্ডাকশন স্টাডি করি, ইলেকট্রোমায়োগ্রাফি করি। ঠিক আছে,
তাহলে এই তিনটা ডায়াগনস্টিক ইন্টারভেনশন করি, আরো অনেক ইনভেস্টিগেশন তো করি, কিন্তু এই ইন্টারভেনশন গুলো আমরা ডায়াগনস্টিক ইন্টারভেনশন হিসেবে হর হামেশাই করে থাকি। আচ্ছা, আর থেরাপিউটিক ইন্টারভেনশন কি ভাই? এই একটা সাবজেক্ট যেখানে আপনি মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে ইন্টারভেনশন করতে পারবেন না। এত বেশি ইন্টারভেনশন আছে ফিজিক্যাল মেডিসিনে, ঠিক আছে? আপনি হচ্ছে অনেক কিছুই করা সম্ভব, ঠিক আছে? এসআই জয়েন্টে আপনি ইনজেকশন দিতে পারেন, হিপ জয়েন্টে আপনি বিআরপি দিতে পারেন, অ্যাভাস্কুলার নেক্রোসিসে। তো আমাদের মাথা থেকে পা পর্যন্ত, ঠিক আছে, মনিরুজ্জামান স্যার আমাদের ঢাকা মেডিকেলের যে হেড, স্যার বলতো যে হচ্ছে এই সাবজেক্টে মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে হচ্ছে আমরা ইন্টারভেনশন করতে পারবো না, ঠিক আছে? অনেক ইন্টারভেনশন, ঠিক আছে? আচ্ছা, থেরাপিউটিক ইন্টারভেনশন আর কি। এবং এগুলো হচ্ছে মানে খুব যে হচ্ছে অনেক বেশি কঠিন বিষয়টা এমনটা না। আপনি যদি প্রিসাইজ হন, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার রোগী, আপনার হচ্ছে রোগী ধরে রাখবে এবং হচ্ছে অনেক ভালো আউটকাম দিবে। আমি তো ট্রেইনি, এখন ধরেন হচ্ছে এমন অনেক রোগী আছে যারা হচ্ছে মানে ধরেন হাঁটুর ব্যথা নিয়ে 1.5 বছর 2 বছর অনেক ডাক্তারদের কাছে ঘুরছে, ঠিক আছে? তার হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, কোনোভাবেই ব্যথা তার কমে নাই, হ্যাঁ। এখন আমরা হচ্ছে ইন্টারআর্টিকুলার স্টেরয়েড দিয়ে দিছি, দেখা গেছে পরের দিন সে হচ্ছে পোলাও রোস্ট রান্না করে নিয়ে চলে আসছে হাসপাতালে আমাদের সবার জন্য, ঠিক আছে? আরেক মহিলা, মুরব্বী মহিলা, সে হচ্ছে বলে যে বাবা, মানে সে এসে একদম আমার ডাইরেক্ট পায়ে পড়ে গেছে, হ্যাঁ, যে বাবা হচ্ছে আমি প্রায় 1.5-2 লাখ টাকা খরচ করছি, এত মানুষের কাছে ঘুরছি, কেউ আমার ব্যথা কমায় দিতে পারে নাই, ঠিক আছে? তো এই ইন্টারভেনশন গুলা হচ্ছে আপনার এইরকম মানুষকে হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন দিবে, আপনাকে হচ্ছে এন্টারটেইন করবে, কারণ পেশেন্টের আউটকাম ভালো হবে, হ্যাঁ। এবং হচ্ছে এগুলো মানি মেকিং, অনেক মানি মেকিং, ঠিক আছে? ধরেন হচ্ছে একটা নি জয়েন্ট ইন্টার্টিকুলার দিতে স্যারেরা কেউ 3,000 নেয়, কেউ 5,000 নেয়, ঠিক আছে? 3 থেকে 5 এটা হলো রেঞ্জ, ঠিক আছে? তো দুইটা হাঁটুতে যদি আপনি 5 5 10 চিন্তা করেন, আপনার এটা দিতে সময় লাগবে সর্বোচ্চ 10 মিনিট। 10 মিনিটে 10,000 টাকা পাবেন আপনি, হ্যাঁ, ইন্টারভেনশন করে, ঠিক আছে? অথচ আপনি যদি মেডিসিনের সাবজেক্টে যান, সেখানে হচ্ছে আপনার 10টা রোগী দেখতে কমপক্ষে 1 ঘন্টা লাগবে। 10টা রোগী দেখে তারপর হচ্ছে 10,000 টাকা রোজগার করতে পারবেন, ঠিক আছে? তো ইন্টারভেনশন আছে, এটা খুবই একটা ভালো জিনিস। এরপরে আসেন রিহ্যাবিলিটেশন। দেখেন, মাসকুলো স্কেলেটাল পেইন নিয়ে তো আল্লাহ দুনিয়া অনেক অনেক কিছু মানে চেষ্টা করে মাতবরি করার, ঠিক আছে? কতটুকু পারে সেটা তো আমরা দেখি, হ্যাঁ। আলটিমেটলি হচ্ছে ভালো হয় না। কিন্তু যাই হোক, তো রিহ্যাবিলিটেশনের কথা যদি চিন্তা করি, এই রিহ্যাবিলিটেশন নিয়ে এইখানে বিন্দু মাত্র কারোরই কোনো হাত নাই, ঠিক আছে? আপনার সাবজেক্ট ফিজিক্যাল মেডিসিন প্লাস রিহ্যাবিলিটেশন। ধরেন সামনে স্ট্রোক অনেক বাড়তেছে, যতগুলো হচ্ছে আমাদের মানে নন কমিউনিকেবল ডিজিজ, এগুলো হচ্ছে সামনের দিনগুলোতে বাড়তেছে। আমাদের হচ্ছে মানুষের লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে, মানুষ ডিসেবিলিটি নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকবে, তো তাদের রিহ্যাবিলিটেশন করতে হবে। এই রিহ্যাবিলিটেশনের ফিল্ড পুরোটাই ফাঁকা, ঠিক আছে? তো অনেক বড় একটা জায়গা ফাঁকা আছে। এরপর আসেন অর্থোসিস, প্রস্থেসিস। দুইটার পার্থক্য কি সহজ করে বলি ভাই। ধরেন আপনার পা কেটে গেছে, হ্যাঁ, আপনার হাঁটু থেকে আপনার পা নাই, অ্যাম্পুটেশন হয়ে গেছে, আপনার পা নাই, তখন আমি আপনাকে যেটা দিব সেটা হলো প্রস্থেটিক্স, ঠিক আছে? আর ধরেন আপনার পা আছে, আপনার হাঁটু আছে, কিন্তু আপনার হচ্ছে হাঁটুর মেনিসকাস ইনজুরি অথবা অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি হয়েছে, আপনি হচ্ছে কি চান? এই হাঁটুটাকে রেস্ট দিতে চান, যে হচ্ছে আল্লাহ পাক তো আমাদের শরীরে রিজেনারেশন পাওয়ার দিছে, আমি হাঁটুটাকে রেস্ট দেই, আমার ফিমারের ওজন আমি সরাসরি টিবিয়াতে পাঠাই দিব, মাঝখানে হাঁটুতে আমি ওজন দিব না। এইটার জন্য আমরা একটা জিনিস দেই, কি? রোমনি ব্রেস, রেঞ্জ অফ মোশন নি ব্রেস, ঠিক আছে? রেঞ্জ অফ মোশন নি ব্রেস। দেখেন, রেঞ্জ অফ মোশন নি ব্রেস এইটা যদি আমরা দেই, এইটা হচ্ছে আমাদের ফিমারের ওজনটা সরাসরি টিবিয়া ফিবুলাতে ট্রান্সফার করে দিবে, হাঁটুতে অতটা ওজন দিবে না। তো এই যে জিনিসটা, এটা কিসে দিলাম আমি? লিগামেন্ট টিয়ার বা লিগামেন্ট ইনজুরিতে দিলাম, বা মেনিসকাস ইনজুরিতে দিলাম। কিন্তু এই পেশেন্টের তো হাঁটু আছে, তাই না? তার তো হাঁটু অ্যাম্পুটেশন করে ফেলি নাই। তো এখানে একটা এক্সট্রা সাপোর্ট হিসেবে দিলাম। তো এই যে এক্সট্রা সাপোর্ট হিসেবে যা দিব তা হলো অর্থোসিস, ঠিক আছে? আর ধরেন এই পেশেন্ট সড়ক দুর্ঘটনা হয়েছে, ট্রাকের তলে পড়ছে, পা কেটে ফেলতে হয়েছে হাঁটু থেকে, তখন তাকে যা দিব তা হলো প্রস্থেটিক, ঠিক আছে? তো এই যে অর্থোসিস, প্রস্থেসিস, এগুলো অনেক কিছু দেওয়ার সুযোগ আছে।
এবং এগুলো দিয়ে ধরেন হচ্ছে আমরা একটা পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ এটা বাড়াই দিতে পারি। ধরেন ভাই এক পেশেন্ট অ্যাম্পুটেশন হয়ে গেছে হাঁটুর নিচ থেকে, এখন এই পেশেন্ট ভাই হুইল চেয়ারে থাকা ভালো নাকি আমি একটা প্রস্থেটিক লিম্ব লাগাই দিলাম, সে হচ্ছে নিজে এখন হাঁটতে পারতেছে, এইটা ভালো? অবশ্যই সেকেন্ড অপশনটা ভালো। তাহলে আপনি দেখেন, আপনি ভাই হয়তো তাকে 100% ফিরাতে পারবেন না, বাট 70% 80% ফিরান, তার কোয়ালিটি অফ লাইফ অনেকটা ইমপ্রুভ করবে। এবং বাইরের দেশে মানুষদের হচ্ছে ধরেন প্রস্থেটিক লিম্ব লাগায় মানুষজন হচ্ছে ম্যারাথনে অংশ নেয়। হ্যাঁ, মানুষ হচ্ছে এই যে দেখা যায় যে হচ্ছে আমাদের যে হচ্ছে ইয়া হয় গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমে যে ম্যালিগনেন্সি গুলা হয়, সিএ রেকটাম, সিএ কোলন, এস্টোমা করে মানুষ, এস্টোমা ব্যাগ নিয়ে সাঁতার কম্পিটিশন করে, ম্যারাথন দৌড়ায়, ঠিক আছে? তো এই যে রিহ্যাবিলিটেশন করবে কারা করবেন? আপনারাই করবেন, ঠিক আছে? তো এই যে মানুষের কোয়ালিটি অফ লাইফ বাড়াবেন এবং মানুষের সামনে দিন যত যাবে মানে জীবনযাত্রার মান বাড়বে, টাকা পয়সা বাড়বে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়বে, রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ আরো বাড়বে। তো যাই হোক, এই স্লাইড নিয়ে আশা করি হচ্ছে মানে যেটুকু বলছি এটা বুঝতে পারছেন। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা, এরপরে আসেন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আমরা কি কি দিয়ে করি। আমরা এনএসআইড তো আমাদের ইউজ করতেই হয়, স্টেরয়েড ইউজ করি। যেমন হচ্ছে আমার এক ফ্রেন্ড আজকে সকালে ফোন দিয়ে বলতেছে তার হিস্ট্রি শুনে মনে হইলো তার হচ্ছে ব্রাকিয়াল নিউরাইটিস, ঠিক আছে? আপনার হচ্ছে ব্রাকিয়াল কি বলবো, ব্রাকিয়াল প্লেক্সাসের ওখানে তার হচ্ছে পেইন এবং রেডিয়েট করতেছে এবং সাডেন অনসেট আর কি, কোনো ট্রমা হিস্ট্রি নেই, সে ঘুমাইছে, ঘুম থেকে উঠে। তো ধরেন এরকম ব্রাকিয়াল নিউরাইটিস অথবা হচ্ছে একটা ফেসিয়াল নার্ভ পালসি যেখানে নার্ভে অ্যাক্টিভ ইনফ্লামেশন আছে, অথবা একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার হচ্ছে আমরা ডিজিজটা অ্যাক্টিভলি মানে হচ্ছে মানে কি বলবো অ্যাগ্রেসিভলি কন্ট্রোল করতে যাচ্ছি আমরা, সেখানে ডিজিজ মডিফাইং ড্রাগ দিব, সাথে স্টেরয়েডও দিব। স্টেরয়েড আমাদের ইউজ করতে হয়, তবে সেটা খুবই রেশনালি। হ্যাঁ, স্টেরয়েড রেশনালি ইউজ করলে ইউজ না করলে কি হবে, আইট্রোজেনিক কুশিং সিনড্রোম হয়ে যাবে। আমরা অনেক পাই, হ্যাঁ, যে হচ্ছে এই যে ডিএমএফ পল্লী চিকিৎসক, হ্যাঁ, এরা হচ্ছে বাহাদুরি করতে গেছে, তার নিজের বউয়ের হয়েছে স্ক্যাবিস, হ্যাঁ, এখন স্টেরয়েড দিলে তো চুলকানি কমে, সবই এখন স্টেরয়েড খাওয়ায় খাওয়ায় সে হচ্ছে বউয়ের দেখা গেছে মুখ ফুলে গেছে, পেট ফুলে গেছে, তারপর হচ্ছে পেটে এবং হচ্ছে পায়ে দেখা যাচ্ছে পিঙ্ক কালারের স্ট্রায়া চলে আসছে। তো এই যে এগুলো আসার পর সে হচ্ছে নিয়ে আসছে যে হচ্ছে স্যার এরকম হচ্ছে কেন। তো জিজ্ঞেস করা হইলো যে হচ্ছে কি হইলো আপনার, তো হচ্ছে যে রোগ হয়েছে চুলকানি রোগ, এই চুলকানি রোগের ওষুধ তো এমন হওয়ার কথা না, আপনি হচ্ছে কোনো আয়ুর্বেদিক ওষুধ, হার্বাল ওষুধ বা হচ্ছে কোনো কি বলে গাছনা ওষুধ এগুলা খাইছেন কিনা? বলে না, কোনোভাবেই না। পরে তার পাশে থেকে তার স্বামী বলতেছে, একদম অপরাধী চেহারা, সে বলতেছে স্যার তাহলে কি হচ্ছে কটন ট্যাবলেটটা এরকম করলো? তো বললাম কটন ট্যাবলেট খাইছে নাকি? বলে, হ্যাঁ খাইছে। কি জন্য? স্যার ওই চুলকানির জন্য কটন দিছিলাম। হ্যাঁ। তো পরে চিন্তা করলাম ভাই তাহলে তুমি মানুষজনের কত ক্ষতি করো, এখন নিজের ঘরেই তোমার হচ্ছে এইরকম ক্ষতি হয়ে গেছে। তো যাই হোক, স্টেরয়েড হচ্ছে রেশনালি ইউজ করতে হয়, হ্যাঁ, আমরা রেশনালি ইউজ করব। আমাদের এনএসআইড, স্টেরয়েড এবং ডিএমআর ইউজ করতে হয়। এর পাশাপাশি ধরুন হচ্ছে বায়োলজিক্স যেগুলো, যদি আমাদের দেশের মানুষ বায়োলজিক্স আসলে অনেকেই কিনতে পারে না, তবে ভাই দুনিয়ার সবাই গরিব না, এখন আমরা মিড লেভেল, আমরা ট্রেনিং অবস্থায় যতটা আমাদের সামর্থ্য দেখা গেছে যে হচ্ছে মানে অনেক ব্যবসায়ী আমাদের কাছে হয়তো হচ্ছে লুঙ্গি আর গেঞ্জি পরে আসছে, কিন্তু দেখা যাবে তার সামর্থ্য আমাদের চেয়ে অনেক বেশি। হ্যাঁ, দেখা যাবে সে হয়তো বা হচ্ছে একদম রেনাল ট্রান্সপ্লান্ট করারও সামর্থ্য রাখে। তো আসলে একটু পেশেন্টকে সব অপশন বলা যায়, আসলে এই অপশন গুলো আছে। তো বায়োলজিক্স আছে আমাদের যে হচ্ছে টিএনএফ আলফা ইনহিবিটর, ইনফ্লিক্সিমাব বা অ্যাডালিমুমাব, এরকম আমরা এই জিনিসগুলো ইউজ করি আমার ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে। নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে ওই যে এক্সারসাইজ আর হচ্ছে থেরাপি, ইলেকট্রোথেরাপি, এটার কথা তো বলছি। মোটামুটি হয়ে গেছে। ডায়াগনস্টিক ইন্টারভেনশন দেখেন, মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড, নার্ভ কন্ডাকশন স্টাডি, ইলেকট্রোমায়োগ্রাফি। একটা করে জয়েন্টের আল্ট্রাসাউন্ড করা 2000 টাকা, ঠিক আছে? আপনি একটা হাঁটুর আল্ট্রাসাউন্ড করবেন 2000 টাকা, দুইটা হাঁটু 4000 টাকা, ঠিক আছে? সনো গাইডেড একটা ইন্টার আর্টিকুলার ইনজেকশন দিতে 7 থেকে 8 হাজার টাকা, ঠিক আছে? দেখছেন আপনার ইনকাম করার সুযোগ কত বেশি। ঠিক আছে, ইন্টারভেনশন আছে এমন সাবজেক্টের, এই হলো একটা সুবিধা। এবং এগুলো আমাদের কারিকুলামেই আছে, স্যাররা শিখায়, ঠিক আছে? আমাদের কারিকুলামেই আছে, স্যাররা শিখায়। থেরাপিউটিক ইন্টারভেনশন দেখেন বলছিলাম মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যেখানে ইন্টারভেনশন করা যায় না, ফিজিক্যাল মেডিসিনে সব আছে। আল্ট্রাসোনোগাইডেড ইনজেকশন দিতে পারি আমরা, স্টেরয়েড ইনজেকশন দিতে পারি,
নার্ভ ব্লক দিতে পারি। নার্ভ ব্লক কি ধরনের? ক্রনিক পেইন, কোনোভাবেই ভালো হচ্ছে না, ভেসাল জয়েন্ট আর্থ্রাইটিস, মিডিয়ান ব্রাঞ্চ আমরা ব্লক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নিউরোলাইসিস, আমরা হচ্ছে নার্ভটা লাইসিস করে দিলাম, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন করে দিলাম, হ্যাঁ, দেখা যায় যে হচ্ছে তা পেইন ফ্রি থাকে। হাইড্রো ডিসেকশন, আমি এখানে হচ্ছে আমাদের ওয়ার্ডে হচ্ছে একটা পেশেন্ট ভর্তি ছিল যে হচ্ছে সে অর্থোপেডিক এবং প্লাস্টিক সার্জন দুই ডিপার্টমেন্ট তাকে ফিরাই দিছে, যে হচ্ছে তোমার রেডিয়াল নার্ভ এবং মিডিয়ান নার্ভ কোনোভাবেই ভালো হবে না। ও হচ্ছে কেটে গেছিল, শোকেসের গ্লাস দিয়ে ওর হাত কেটে গেছিল। তো নার্ভ কন্ডাকশন স্টাডিও করা, সেখানে কন্ডাকশন ভেলোসিটি একেবারেই জিরো। তো এই পেশেন্ট আমরা ফিজিক্যাল মেডিসিনে ভর্তি নিলাম। ভর্তি নিয়ে আমরা হচ্ছে পেশেন্টের হাইড্রো ডিসেকশন শুরু করলাম, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি হাইড্রো ডিসেকশন শুরু করলাম। মিডিয়ান নার্ভের চতুর্দিকে যে অ্যাডহেশন, এই অ্যাডহেশন গুলো ছুটানো শুরু করলাম। রেডিয়াল নার্ভের চতুর্দিকে অ্যাডহেশন, এগুলো ছুটানো শুরু করলাম, ঠিক আছে। এরপরে যেটা হইলো যে হচ্ছে মোটামুটি 2 বা 3টা সেশন পর, ঠিক আছে, যেই পেশেন্ট একদম হচ্ছে কন্ট্রাকচার নিয়েছিল, পেশেন্টের হচ্ছে হাত একদম হচ্ছে অচল, সেই পেশেন্ট বলল যে স্যার আমি আজকে 1.5 বছর পর, 1.5 বছর পর হচ্ছে আমি নিজের হাতে ভাত খাইতে পারছি, ঠিক আছে। তাহলে দেখেন এটা কত বড় একটা প্রশান্তির জিনিস, যে একটা মানুষ যে হচ্ছে তাকে সবাই ফিরাই দিছিল যে তোমার আর কিছু হবে না, তাকে আপনি হচ্ছে আবার ডিসেবল থেকে অ্যাবল করলেন, সে 1.5 বছর পর নিজের হাতে ভাত খাইতে পারতেছে, হ্যাঁ, এটা অনেক বেশি স্যাটিসফাইং। এবং আপনি টাকা পয়সা তো পাবেনই, ঠিক আছে, টাকা পয়সা তো আছেই। তারপর ধরেন হচ্ছে অনেক স্পেস্টিক প্যারালাইসিস বা হচ্ছে ধরেন হচ্ছে অনেক ইসে কন্ট্রাকচার ডেভেলপ করছে, বটুলিনাম টক্সিন ইনজেকশন দেওয়া যায়, ফেনল ইনজেকশন দেওয়া যায়, হ্যাঁ, অনেক কিছুই দেওয়া যায়। রিজেনারেটিভ মেডিসিনের অংশ হিসেবে পিআরপি, এটা এখন খুবই জনপ্রিয়, যে হচ্ছে মেনিসকাল টিয়ার বা লিগামেন্ট ইনজুরি, অথবা হচ্ছে ধরেন হচ্ছে এভিএন গ্রেড 1 2 3, এখানে আপনি পিআরপি দিবেন। হচ্ছে পিআরপি প্লাটিলেটের মধ্যে যে গ্রোথ ফ্যাক্টর আছে, এটা হচ্ছে রিজেনারেশনে হেল্প করে। তারপর হচ্ছে স্টেম সেল গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, এগুলো হচ্ছে সবকিছুই করা যায়। আচ্ছা, সিয়াম গাইডের হচ্ছে আমরা নার্ভ ব্লক দিতে পারি, ওই যে বললাম ফ্যাসেট জয়েন্ট আর্থ্রাইটিস আমরা নার্ভ ব্লক করতে পারি, নিউরোলাইসিস করতে পারি। তারপর হচ্ছে ওজন গ্যাস ডিস্কেক্টমি, পিএলআইডি, ঠিক আছে। পিএলআইডি তে আমাদের ধরেন হচ্ছে ভর্তি হওয়া পেশেন্টের আমাদের ভর্তি হওয়া পেশেন্টের 70%ই পিএলআইডি। এই পিএলআইডি ধরেন হচ্ছে এখন অর্থোপেডিক সার্জন এবং হচ্ছে নিউরো সার্জন সবাই মানে পিএলআইডি পাইলেই খুব খুশি, এবং মানে এনাদের রুটি রুজি হচ্ছে পিএলআইডি। হ্যাঁ, কিন্তু বলা হয় যে হচ্ছে ডেভিডসনেই আছে যে পিএলআইডির অপারেশন হয়ে গেছে এমন মানুষদের 95%-এর আসলে অপারেশন হওয়ার কোনো ইন্ডিকেশন থাকে না, ঠিক আছে। 95% যাদের অপারেশন হয়ে গেছে এই সমস্ত মানুষদের, ঠিক আছে, তাদের অপারেশন হওয়ার কোনো ইন্ডিকেশন থাকে না, তার মানে এখানে অনেক বেশি ম্যাল প্র্যাকটিস হয়, ঠিক আছে। তো পিএলআইডি আসলে বেশিরভাগই অপারেশন লাগে না, খুবই অল্প অপারেশন লাগে। হ্যাঁ, যেটা লাগে লাইফস্টাইল মডিফিকেশন, সাথে কিছু থেরাপিউটিক এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশনটা হচ্ছে মেইন। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের তো কিছু ইন্টারভেনশন আছেই, হ্যাঁ। কিন্তু আপনি অপারেশন করলেন, লাইফস্টাইল মডিফিকেশন করলেন না, 2 বছর পরে আবার যা তা, ঠিক আছে। গতকাল আমরা একটা রোগী পাইলাম, সে হচ্ছে চেন্নাই অ্যাপোলোতে পিএলআইডি অপারেশন করে আসছে 2021 সালে, এখন সে রিকারেন্স নিয়ে আসছে, ঠিক আছে। তাহলে লাভ হইলো কি? এত টাকা দিয়ে অপারেশন করে, পিএলআইডি ধরেন হচ্ছে এক একটা করে অপারেশন প্রায় হচ্ছে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা করে, হ্যাঁ, অনেক কিছু। তো মানে এটা মানুষের সচেতনতা বাড়তেছে, মানুষ এখন বললেই অপারেশন করে না। অনেকে দেখতেছে যে বাবা অপারেশন করে হচ্ছে আগে ব্যথা ছিল এখন পঙ্গু হয়ে গেছে 2 পায়ে, হ্যাঁ, এমন অনেক হয়েছে কমপ্লিকেশন, ঠিক আছে। তো এই পেশেন্ট গুলা বেশিরভাগই হচ্ছে কনসারভেটিভই ভালো হয়, পিএলআইডি বেশিরভাগই কনসারভেটিভে ভালো হয়, ঠিক আছে। আপনার হচ্ছে হয়তো 5% মানুষজনের হয়তো অপারেশন লাগতে পারে, তবে সেটা খুবই অল্প ক্ষেত্রে, ঠিক আছে। এরপরও এই অপারেশনে যাওয়ার আগে আমাদের ইন্টারভেনশন আছে, কি আছে? আমাদের আছে এপিডুরাল স্টেরয়েড ইনজেকশন আছে। এর পাশাপাশি এখন দেখেন ওজন গ্যাস ডিস্কেক্টমি চলে আসছে, ঠিক আছে। ওজন গ্যাস ডিস্কেক্টমি আপনি নিজেই করতে পারবেন, ওজন গ্যাস দিয়ে ডিস্কেক্টমি করতে পারবেন, ঠিক আছে, সার্জন কেউ লাগবে না। তো দেখেন কত কিছু করার আছে। আর এই যে হচ্ছে সিয়াম গাইডের আপনি ওই যে প্লাটিলেটিস প্লাজমা বা গ্রোথ ফ্যাক্টর স্টেম সেল এগুলো তো দিতেই পারবেন, হ্যাঁ। তো এই যে দেখেন কত ইন্টারভেনশন আছে, কত বড় বড় এবং মানি মেকিং ইন্টারভেনশন। আর রিহ্যাবিলিটেশন তো বললাম যে হাসপাতালে যে রোগী ভর্তি হবে, ঠিক আছে, এটা বলা হয় হাসপাতালে একটা মানুষ ডিসএবিলিটি নিয়েই ভর্তি হয়, ঠিক আছে, সুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয় না। তো যেই ডিপার্টমেন্টে রোগী ফ্লো চার্ট আছে, যে কামস টু হসপিটাল, এমার্জেন্সি হোক আউটডোর হোক যেমনিই হোক, সে
যাওয়ার সময়, ঠিক আছে, ফিজিক্যাল মেডিসিন এবং সাইকিয়াট্রি। যদি মেন্টাল ডিসেবিলিটি থাকে তাহলে সাইকিয়াট্রি, ফিজিক্যাল ডিসেবিলিটি হলে ফিজিক্যাল মেডিসিন। এইটা নিয়ে সে অবশ্যই হচ্ছে তারপরে বাসায় যাবে, ঠিক আছে। যে তাহলে হাসপাতালের প্রত্যেকটা পেশেন্ট আপনার পেশেন্ট রিহ্যাবিলিটেশন। এবং ধরেন হচ্ছে স্ট্রোক, স্ট্রোকের বলা হয় যে ফার্স্ট 3 ডে, প্রথম 3 দিন নিউরোলজিস্টদের কাজ, এরপর আর নিউরোলজিস্টদের কিছু করার নাই। এবং বলা হয় যে হচ্ছে যে আপনি স্ট্রোক রিহ্যাবিলিটেশন একদম প্রথম দিন থেকেই শুরু করে দিবেন। চিন্তা করেন স্ট্রোক রোগী কি পরিমাণ ভর্তি হয় হাসপাতালে, তো রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করতে হবে না? হবে। তো রিহ্যাবিলিটেশন নিয়ে অনেক কাজ করার আছে, তারপর আইসিইউ রিহ্যাবিলিটেশন আছে, কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন আছে। আপনি যদি আপনার জীবন কাটাই দিতে চান শুধু রিহ্যাবিলিটেশন নিয়ে, সেটাও সম্ভব, ঠিক আছে। আমাদের দেশে ধরেন হচ্ছে বেশিরভাগ স্ট্রোকের রোগী কি জন্য মারা যায়? দেখা যায় যে প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ মানুষজনের যত্ন থাকে, এরপর হচ্ছে ফালায় রাখে, বেড সোর হয়, ইলেকট্রয়েড ইমব্যালেন্স হয়, অথবা শোয়ানো অবস্থায় খাওয়াইতে যে অ্যাসপিরেশন হয়ে যায়। এই তিনটাই হলো বড় কারণ। তো আপনি যদি একটু তাদেরকে শিখাই দেন, বাবা এমনি বসাইতে হবে, এমনি শোয়াইতে হবে, এমনি হচ্ছে একটু হাত পায়ে জোড়া গুলো ব্যায়াম করাই দিতে হবে, মানে একটু আপনি হচ্ছে মানে সচেতনতা যদি সৃষ্টি করে দেন, মানুষটার হচ্ছে দেখা যাচ্ছে হচ্ছে সে হয়তো একটা নিয়ার নর্মাল লাইফে চলে আসতে পারবে, ঠিক আছে। তো রিহ্যাবিলিটেশন নিয়ে অনেক কাজ করার আছে, তবে রিহ্যাবিলিটেশন নিয়ে কাজ করা বেশ ধৈর্যের। আচ্ছা, ফিজিক্যাল মেডিসিন কেন ইউনিক? এতক্ষণে আশা করি এটার উত্তর পেয়ে গেছেন, হ্যাঁ। যে সবাই হচ্ছে এসিক্লোফেনাক আর ন্যাপ্রোক্সেন দিয়ে হচ্ছে যে কোমরে বেল্ট ব্যবহার করবেন, এই এই হইলো মোটামুটি হচ্ছে হাসপাতালের বাকি যে যারা হচ্ছে ব্যথা চিকিৎসা দেয় তাদের চিকিৎসা, ঠিক আছে। আমি ঢাকা মেডিকেলের স্টুডেন্ট, আমি ইন্টার্নশিপে দেখছি যে হচ্ছে ভাই ওই সব জায়গায় ব্যথার রোগী আসে, অর্থোপেডিক্সে আসে, ওইদিকে হচ্ছে আপনার মেডিসিনে আসে, একদিকে হচ্ছে আপনার ফিজিক্যাল মেডিসিনে তো আসেই, আবার হচ্ছে ওই অ্যানেস্থেশিয়া ওয়ালারা তাদের কারিকুলামে অবশ্য পেইনের কিছুই পড়ার নাই। ওনারা হচ্ছে ওনারাও একটা পেইন ক্লিনিক চালায়, তো ওখানেও আসে। তো সবকিছু মিলায়ে দেখছি যে হচ্ছে ফিজিক্যাল মেডিসিনে আপনার পেশেন্টের আউটকাম সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে। পেশেন্ট দেখি যে হচ্ছে বারবার আসে, মানে পেশেন্ট হচ্ছে মানে ওই একবার দেখাইলো দেখাই চলে গেল এরপর আর আসে না, এমনটা হয় না। ফিজিক্যাল মেডিসিনে পেশেন্ট গুলো ফলো আপে আসে, হ্যাঁ। ফলো আপে আসতেছে মানে সে উপকার পাইতেছে এবং সে এই ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞ, ঠিক আছে। সে হচ্ছে রোগী ছুটে যাইতেছে না, ঠিক আছে। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার তো ভাই আশাই লাগবে। একটা স্পন্ডাইল আর্থ্রাইটিস, তার তো আশাই লাগবে। সে একবার আপনাকে দেখায় আসতেছে না তার মানে সে ভালো হয়ে গেছে, এটা চিন্তা করিয়েন না। তার মানে আপনি তাকে ভালোভাবে ট্রিট করতে পারেন নাই, অথবা আপনাকে তার পছন্দ হয় নাই, ঠিক আছে। আপনার অ্যাপ্রোচ তার ভালো লাগে নাই, সে দ্বিতীয়বার আর আসে না, ঠিক আছে। তো আমাদের এখানে দেখা যায় যে হচ্ছে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট সাথে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, লাইফস্টাইল মডিফিকেশন, থেরাপিউটিক এক্সারসাইজ, তারপর থেরাপিউটিক মডালিটিস, তারপর হচ্ছে আপনার যতগুলা ইন্টারভেনশন, এই সব কিছু মিলে একটা পেশেন্টকে যখন দেওয়া হয়, মানে পেশেন্ট হচ্ছে আসলেই খুবই খুশি হয়। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন হচ্ছে আমার হচ্ছে অ্যাঙ্কেল স্প্রেইন হইলো, আমি ফিজিক্যাল মেডিসিনের নাম তখন জানি না, আমি ঢাকা মেডিকেলে পড়ি, হোস্টেলে থাকি। আমি তখন হচ্ছে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্টের নাম জানি না, আমি শুধু অর্থোপেডিক্সই জানি, ঠিক আছে। তো এখন আমার বন্ধুকে বললাম যে বন্ধু পা ব্যথা পাইছি, এখন কি করা যায়? সে হচ্ছে ফিজিক্যাল মেডিসিন আমাদের নতুন বিল্ডিং এর 2 তলায় সোহেলি ম্যাডামের কাছে নিয়ে গেল। সোহেলি ম্যাডাম, প্রফেসর সোহেলি ম্যাডাম তখন হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট হেড, হ্যাঁ। এখন দেখি যে বাবারে ম্যাডাম হচ্ছে আমার হচ্ছে পুরা হিস্ট্রি নিল, পেইন গ্রেডিং করলো, তারপর হচ্ছে সে হচ্ছে আমার জুতা দেখে বললো যে এই জুতা পরা যাবে না, সোলওয়ালা জুতা পরতে হবে, নরম জুতা পরতে হবে। তারপর হচ্ছে উনি আমাকে এক্সারসাইজ লেখায় দিল, এবং হচ্ছে সাথে সাথে হচ্ছে আইস বাথের ব্যবস্থা করে দিল। এবং আপনার হচ্ছে মোটামুটি 3 দিন আইস বাথ দেওয়ার পরে বললো যে গরম পানিতে কুসুম গরম বালতিতে কুসুম গরম পানি নিবা, সেখানে নিয়ে হচ্ছে ইয়া করবে, পা চুবায় রাখবে, এবং সাথে এই ব্যায়ামটা করবে, এবং অন্যান্য সময় একটা ক্রেপ ব্যান্ডেজ দিল। তো এই যে মাল্টিপল অ্যাসপেক্টে যে হচ্ছে ট্রিটমেন্টের অপশন, এটা দিয়ে সত্যি আমি একদম মুগ্ধ হয়ে গেলাম যে বাপরে, মানে এত সুন্দর করে হচ্ছে একটা পেশেন্ট ম্যানেজ করা যায়। এবং এই দেখে আমার তখনই সাবজেক্টের প্রতি হচ্ছে ভালোবাসা বা হচ্ছে মানে কি বলবো, মানে এই সাবজেক্টের প্রতি মুগ্ধতা চলে আসছে। এইটা একটা ঘটনা। আর হচ্ছে আমাদের রেজিস্ট্রার ছিল আরিফুর রহমান চৌধুরী স্যার, হ্যাঁ। উনি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রংপুর মেডিকেলে। তো ওনাকে দেখতাম যে হচ্ছে মানে উনি আমার বাসার পাশে বাসা তো, আর ঢাকা মেডিকেলের বড় ভাই। তো মানে স্যারকে দেখে আসলে খুব ইয়া লাগতো যে হচ্ছে দেখা যেত যে পেশেন্ট হচ্ছে আসছে 1-2 মিনিট হিস্ট্রি নিয়ে একদম ডায়াগনোসিসে পৌঁছায় যাওয়া যেত।
ঠিক আছে? অর্থাৎ ক্লিনিক্যাল ডায়াগনোসিস, হিস্ট্রি এবং এক্সামিনেশন করে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এই যে স্যার সহ কালকেও আমি হচ্ছে একটা ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি ডায়াগনোসিস করলাম। হ্যাঁ, আমি হচ্ছে ওয়ার্ডে গেছি, না আমার ওয়াইফ আসছিল আল্ট্রাসাউন্ড করতে, ওয়াইফকে আমি হচ্ছে রিক্সা তুলে দিয়ে এসে আমি জাস্ট হচ্ছে স্যারের রুমে ঢুকছি। ওই সময় স্যার রুমে ঢোকার সাথে সাথে, রিফাত এই পেশেন্টটা একটু দেখো, ভালো পেশেন্ট মনে হচ্ছে, এক রেফারাল নিয়ে আসছে আর কি। রেফারাল পেপার, কাগজপত্র স্যার সব কিছু তার কাছে রেখে দিল, হ্যাঁ, যে আমি যাতে কোনোভাবে এগুলো না দেখতে পারি। এখন সেই পেশেন্টটা নিলাম, আমি নিয়ে হচ্ছে পাশে গেলাম, বসলাম। ওকে ওর হাঁটা দেখেই আমার মনে হচ্ছিল যে হচ্ছে এর উইকনেস আছে। হ্যাঁ, তো যখন হচ্ছে নাম জিজ্ঞেস করলাম, নাম বললো, বয়স জিজ্ঞেস করলাম, বয়স বললো। এরপরেই হলো আমি ওকে বসতে বললাম। বসতে বলা মাত্রই দেখলাম যে হচ্ছে বসতে কষ্ট, এবং উঠতে বললাম গাওয়ার সাইন পজিটিভ, শেষ। বললাম স্যার মাসকুলার ডিস্ট্রফি। এখন তারপরে হচ্ছে বললাম স্যার বয়স তো 13, কি করা যায়? তারপর আরো ইন ডিটেল হিস্ট্রি নিয়ে দেখলাম যে না, তার আসলে 4 বছর বয়স থেকে শুরু হয়েছে ডুচেনি মাসকুলার ডিস্ট্রফি। 1.5 মিনিটের মধ্যে ডায়াগনোসিস শেষ। ঠিক আছে, স্যারও আমার প্রতি খুশি এবং আমিও স্যারের প্রতি কৃতজ্ঞ। তো এই এই যে হচ্ছে মানে স্যারের এই হচ্ছে ডায়াগনস্টিকের যে হচ্ছে মানে স্টাইল, ডায়াগনোসিসের যে স্টাইল, এইটা দেখে আমি খুবই মুগ্ধ হয়ে ফিজিক্যাল মেডিসিনে আসছি। যে হচ্ছে যে খুব অল্প সময় হিস্ট্রি নিয়ে ক্লিনিক্যাল এক্সামিনেশন করে সব আমরা দেখা গেছে যে হচ্ছে আমরা ইনভেস্টিগেশন গুলো দিই জাস্ট হচ্ছে ডায়াগনোসিসের প্রমাণ রাখার জন্য। বেশিরভাগ ডায়াগনোসিস আমাদের মোটামুটি 85% ডায়াগনোসিস আমরা হচ্ছে ক্লিনিক্যালি সাথে সাথে করে ফেলি। এইটা দেখে তো খুবই ভালো লাগছে যে আমি পিন পয়েন্ট ডায়াগনোসিস করতে পারি। অন্যান্য জায়গায় কি হবে যে হচ্ছে আমরা রিস্টে ব্যথা হয়েছে, আচ্ছা ঠিক আছে রিস্ট পেইন, এই হলো ডায়াগনোসিস। না, আমাদের কাছে আসলে দেখা যাবে যে পেশেন্টের পেইন আসলে রিস্টে না, তার হচ্ছে ডি কুয়েরভান টেনোসাইনোভাইটিস, একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস হয়। অন্যান্য জায়গায় ডায়াগনোসিস কি, শোল্ডার পেইন, ঠিক আছে, আসলে দেখা গেল শোল্ডার পেইন না, তার বাইসেপিটাল টেন্ডিনাইটিস। তো এই যে দেখেন আমাদের ফিজিক্যাল মেডিসিনের স্পেশালিটি হচ্ছে একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস। ঠিক আছে, পিন পয়েন্ট ডায়াগনোসিস, এইটা হলে এই সাবজেক্টের একদম স্পেশালিটি। ঠিক আছে, ধরেন আমাদের কাছে কিছুদিন আগে হচ্ছে এক মেডিকেল স্টুডেন্ট তার ভাইকে নিয়ে আসলো, তার হচ্ছে ব্যাক পেন, আপার ব্যাক পেন। ঠিক আছে, আমরা এক্সামিনেশন করলাম, আমাদের ডায়াগনোসিস হলো রম্বয়েড মাসেল স্পাজম। সাথে থাকা তার যে হচ্ছে যে যে মেডিকেল পার্সন যিনি ছিল, উনি হচ্ছে অ্যানাটমি পড়ায়, উনি বললো যে এই জন্য আমার ফিজিক্যাল মেডিসিন ভালো লাগে, যে একদম হচ্ছে পিন পয়েন্ট ডায়াগনোসিস। ঠিক আছে, তার ডায়াগনোসিস হলো রম্বয়েড মাসেল স্পাজম। তো আমাদের ডায়াগনোসিস হচ্ছে এরকম একদম পিন পয়েন্ট ডায়াগনোসিস হয়। তো যারা হচ্ছে এইটা করে মজা পান, আমার এটা তো মজা লাগে। ঠিক আছে, একদম পিন পয়েন্ট টু দি পয়েন্ট ডায়াগনোসিস করতে হলে মজা লাগে। আসলে ডাক্তারের কাজ ডায়াগনোসিস করা, রোগী ভালো হবে কি হবে না এটা আল্লাহ জানে। আপনি ওষুধ লেখা পর্যন্ত আপনার কাছে ডায়াগনোসিস করা, ভালো হবে কি হবে না এটা আল্লাহ জানে। তো ফিজিক্যাল মেডিসিনে হচ্ছে আমরা আমাদের স্যারদেরকে দেখছি তারা এইটাতে খুবই এক্সপার্ট, এবং তারা এটা খুবই হচ্ছে চেষ্টা করে যাতে ট্রেনিরাও শিখতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের স্যাররা খুবই ট্রেনি বান্ধব। আমাদের স্যাররা চায় ফিজিক্যাল মেডিসিন অনেক অনেক মানুষ আসুক। তো এইটা একটা খুব সুবিধা, পাশ পাশ রেট বেশি। ফাইনাল পার্ট যে সিরিয়াস ফাইনাল পার্টে পাশ রেট বেশি। স্যাররা খুব করে চায় যে হচ্ছে মানুষজন আসুক। অন্যান্য সাবজেক্টে এতটা আন্তরিক না স্যাররা, আমাদের সাবজেক্টে স্যাররা ভয়াবহ রকমের আন্তরিক, খুবই আন্তরিক। তা বলে বোঝানো যাবে না, আপনারা আপনাদের মেডিকেলের ডিপার্টমেন্টে গিয়ে দেখতে পারেন যে একটু যদি বলেন যে আমি স্যার ফিজিক্যাল মেডিসিন ক্যারিয়ার করতে চাই, দেখবেন স্যাররা কেমন আন্তরিকতা দেখায়। আচ্ছা, আর হচ্ছে ভাই এফসিডিএস এমডির বেনিফিট এগুলো নিয়ে না বলি, এগুলো সবাই জানেন। হ্যাঁ, এখন এটা নিয়ে আর না বলি। সরকারি চাকরিতে ভাই ফিজিক্যাল মেডিসিনে আপনার হচ্ছে কি বলে, এখন 80টার মতো কনসালটেন্ট পোস্ট ফাঁকা আছে। হ্যাঁ, তো আপনি পাশ করলে পরের দিন থেকেই কনসালটেন্ট হয়ে যাবেন, প্রমোশন দ্রুত পাবেন। আপনি ধরেন ওই পেডিয়াট্রিক্স আর গাইনিকোলজি বা অর্থোপেডিক্সে আপনি পোস্ট গ্রাজুয়েশন করছেন, হ্যাঁ, দেখা যাবে আপনার ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট হিসেবে আপনার জীবন কেটে যাবে। বাট ফিজিক্যাল মেডিসিনে আপনার মেডিকেল কলেজ লেভেলে পোস্টিং হবে বা হচ্ছে বিভাগীয় লেভেলে পোস্টিং হবে, এটা একটা সুবিধা। এবং হচ্ছে আপনার মানে কি বলবো, প্রমোশন খুব দ্রুত হবে। আচ্ছা, আর প্রাইভেট জব, স্যারদের চেম্বার প্র্যাকটিস অসাধারণ রকমের ভালো। ঠিক আছে, চেম্বার প্র্যাকটিস অসাধারণ রকমের ভালো। এবং আপনি যদি বলেন যে হচ্ছে মানে মানে এমন হয় যে হচ্ছে স্যাররা মানে আমাদের যারা হচ্ছে পুরাতন স্যার তারা হচ্ছে আসলে চেম্বার প্র্যাকটিস এত বেশি যে অনেক ক্ষেত্রে হচ্ছে আসলে অনেক নতুন ইন্টারভেনশন বা অনেক কিছু করার স্যাররা সময়ই পায় না, এমন অনেক কিছু হয়েছে। হ্যাঁ, তো আপনি যদি আপনি যেখানে দুনিয়া যেইখানে যান, হ্যাঁ, আমরা মানে একদম গ্রামে যদি হচ্ছে আপনি বটতলায় যেও চেম্বার করেন, আপনি হচ্ছে ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট হয়ে আপনার হচ্ছে রুগী দেখে ইনশাল্লাহ শেষ করতে পারবেন না, কারণ এমন কোনো ঘর নাই যেখানে হচ্ছে পেইনের রোগী নাই। ঠিক আছে, প্রত্যেকটা বাড়িতে হচ্ছে ধরেন 40 বছরের উপরে যে সমস্ত মহিলা আছে ব্যাক পেইন আছে, তারপর হাঁটুর ব্যথা আছে,
মানে এমন কোনো বাড়ি নাই যেখানে হচ্ছে পেইন নেই। ঠিক আছে, তো হচ্ছে আপনার মানে আপনার রোগী দেখে আপনি শেষ করতে পারবেন না, এটা হচ্ছে একেবারে কনফার্ম। আর যদি প্রাইভেট হসপিটাল, কর্পোরেট হসপিটালে জব করতে চান, আমি কিছুদিন আগে প্ল্যাটফর্মে একটা পোস্ট দিছিলাম, যারা নন বিসিএস এবং ফিজিক্যাল মেডিসিন এমসিপিএস করছেন সেই সমস্ত স্যার বা ম্যাডামেরা কেমন আছেন। তো তারা যারা রিপ্লাই দিছে, সবাই তারা হচ্ছে নিজেরা খুবই স্যাটিসফাইড, সবাই খুবই ভালো আছে। এবং একটা জিনিস হচ্ছে, ফিজিক্যাল মেডিসিনে কেরিয়ার করছে এমন কোন লোক এখন পর্যন্ত আমাকে বলে নাই আমি ফিজিক্যাল মেডিসিনে কেরিয়ার করে খারাপ আছি। সবাই খুব ভালো আছে। বরঞ্চ এমন হয়েছে যে আমি স্যারের সাথে কল দেখতে গেছি, আমার ডিপার্টমেন্ট হেড স্যারের সাথে এক জায়গায় রেফারাল দেখতে গেছি। আহ তো ওখানে হচ্ছে একজন কার্ডিওলজিস্ট, সে বলতেছে ভাই তুমি খুব ভালো সিদ্ধান্ত নিছো, যে জীবনে ওই সময় ইয়াং লাইফে তো বুঝি নাই, দেখা গেছে মানুষজন যেদিকে লাফাইছে সেদিকে লাফাইছি, যদি আমার এখন সুযোগ থাকতো যে আমি আমার ডিগ্রিটা বদলাই, কার্ডিওলজির ডিগ্রিটা বদলাই ফিজিক্যাল মেডিসিনে নিতে পারতাম, তাহলে হচ্ছে খুবই ভালো হইতো। ঠিক আছে, জীবনে এত কষ্ট করে হচ্ছে এত কিছু করছি, কিন্তু মানে শান্তি নেই। হ্যাঁ, তো কিন্তু মানে এটা আপনি অনেক সাবজেক্টে মানুষজনকে শুনতে বলতে শুনবেন যে হচ্ছে মানে সে ডিগ্রি করে বা তার সাবজেক্টে সুখে নাই। কিন্তু আমি ফিজিক্যাল মেডিসিনে ডিগ্রি কমপ্লিট করছে এমন কোন স্যারকে আজ পর্যন্ত বলতে শুনি নাই যে হচ্ছে সেই সাবজেক্টে ভালো নাই। অর্থাৎ মানুষজনের স্যাটিসফ্যাকশন অনেক ভালো থাকবে না কেন ভাই? কোনো এমার্জেন্সি নাই, আপনার হচ্ছে আপনি আপনার শান্তিতে লাইফ লিড করতে পারবেন। হ্যাঁ, আপনার রোগী ধুমধাম মরবে না। হ্যাঁ, আপনি ধরেন হচ্ছে একটা ওই কি বলে লুপাইলোস্টোমি, লুপ কোলোস্টোমি করছেন, বা হচ্ছে আপনি দেখা গেছে হচ্ছে ইয়া করছেন কি বলে হুইপোস প্রসিডিউর করছেন, আপনি হচ্ছে হুইপোস প্রসিডিউর হচ্ছে 10টা করলে এমনি তো 6-7টা মরবে, 2-3টা টিকবে। এখন এই নিয়ে হচ্ছে ধরেন হচ্ছে আপনার টেনশন থাকবে, এই টেনশন তো আপনার ফিজিক্যাল মেডিসিনে নাই। হাঁটুর ব্যথা কোমর ব্যথা রোগী তো মরবে না। আর আপনার রাত বেরাতে হচ্ছে কেউ ঘুম ভাঙাবে না যে হচ্ছে স্যার হঠাৎ করে হচ্ছে আমার হচ্ছে একদম যে পেট ব্যথা, আমার হচ্ছে একদম মুখ দিয়ে রক্ত বমি হচ্ছে, পায়খানা রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, এই সমস্যা তো আপনার নাই। হাঁটুর ব্যথা কোমর ব্যথা এগুলো আপনাকে হচ্ছে মানুষজন ডিস্টার্ব করবে না, তো আপনার লাইফ রিল্যাক্স, অনেক স্ট্রেস ফ্রি। আপনার লাইফে টাকা থাকবে, আপনার লাইফে রেসপেক্ট থাকবে, আপনার লাইফ হচ্ছে আপনি ওই একদম অজপাড়া গায়ে থাকতে হবে না, আপনি হচ্ছে একটা কোয়ালিটি এনভায়রনমেন্টে থাকতে পারবেন, মেডিকেল কলেজ লেভেলে পোস্টিং পাবেন, আপনি হচ্ছে ইন্টারভেনশন করতে পারবেন, ডায়াগনোসিস করতে পারছেন, অনেক ভালো ডায়াগনোসিস করতে পারতেছেন। তো এই তো এইসব কিছু মিলায় মানুষজন কেন সুখে থাকবে না? ভালোই আছে। এই জন্য কেউই বলতেছে না যে ফিজিক্যাল মেডিসিন কে করে কেউ খারাপ আছে। তো এই হলো ভাই সবকিছু মিলায়। তারও যদি পরে কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর আমাদের সাথে দেখা হবেই, মানে কথা হবেই, তো মেসেঞ্জার গ্রুপ তো আছেই, ওখানেও করতে পারেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জাফি ভাই আছেন? হ্যাঁ, আছে। হ্যাঁ ভাইয়া, আমাদের আচ্ছা, পার্টিসিপেন্ট বোধহয় জুমে কেউ নাই, আমার কথাবার্তা মোটামুটি শেষ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ রিফাত, তুমি অনেক সুন্দর করে আমাদের সাথে আলোচনা করেছো। এবং আমার মনে হয় এরপরে আসলে কারো কোনো প্রশ্ন থাকারও কথা না, কারণ আমরা আসলে অনেক দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম এবং অনেক ডিটেলসে আলোচনা করলাম। এরপরেও যদি আমাদের জুমে, জুম বাদে অন্য কোথাও যারা আছেন তারা যদি কোনো কোশ্চেন করেন, সেক্ষেত্রে আমাদেরকে আমরা ইনশাল্লাহ এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তাহলে আজকের মতো আমরা মনে হয় এখানে শেষ করতে পারি। তো আলটিমেটলি একটা কথাই বলবো, যে ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশন আসলে ইমার্জিং একটা সাবজেক্ট, এবং যারা ইমার্জেন্সি ফ্রি একটা হ্যাসেল ফ্রি লাইফ লিড করতে চান, তাদের জন্য আমার মনে হয় খুবই সুন্দর একটা সাবজেক্ট হতে পারে। এবং আমি নিজেও যার জন্য আসলে ফিজিক্যাল মেডিসিন চুজ করেছিলাম। সো আমার মনে হয় আমরা আজকে এখানে শেষ করি। ফিজিক্যাল মেডিসিনে আপনাদের কি কি পড়তে হবে, কোন কোন জিনিসগুলো ইম্পর্টেন্স দিতে হবে, এবং সিনাপস থেকে আপনাদের কোন কোন ব্যাচ আপনারা পাবেন, বা এখান থেকে কি কি সাপোর্ট পাবেন, এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ 21 তারিখ আপনাদের সাথে আলোচনা করব। সেটা দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আর কোশ্চেন কিরকম হয় সেটার জন্য আমরা 25 তারিখ ইনশাল্লাহ একটা সেশন করবো, ওটাতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সর্বোপরি সিনাপস মেডিকেল একাডেমি ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনের জন্য আসলে সিনাপসের কোনো বিকল্প আছে বলে আমরা মনে করি না। সুতরাং আপনারা যারা ফিজিক্যাল মেডিসিন রিহ্যাবিলিটেশনে ভর্তি হবেন তারা অবশ্যই আমাদের সাথে জয়েন করবেন, এটা আমরা আশা করি, এবং ইনশাল্লাহ আপনারা সফল পাবেন। তো আজকের মতো এইটুকুই, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী সেশনে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।